ইসরায়েলি বর্বরতার শেষ কোথায় জানে না কেউ। গাজায় একদিনে আরো 27 ফিলিস্তিনিকে হত্যা, আহত প্রায় 150। কামাল আদওয়ান হাসপাতাল বন্ধের তীব্র নিন্দা জাতিসংঘের। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা। আটক করতে 48 ঘন্টার সময় বেঁধে দিলেন আদালত। সিদ্ধান্তে খুশি বিরোধীরা। হ্যাকিংয়ের শিকার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়, অভিযোগ চীনের বিরুদ্ধে। ট্রাম্পের প্রেসিডেন্সিতে ইউরোপের নেতৃত্ব দেবে পোল্যান্ড, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। এবার জার্মানি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে। ডানপন্থী দলের পক্ষে কাজ করছেন মার্কিন ধনকুবের, দাবি জার্মান ক্যাবিনেট মুখপাত্রের। এবং খ্রিস্টীয় নতুন বছরকে বরণে প্রস্তুত বিশ্ব। প্রতি বছরের মতো এবারও দেশে দেশে নানা আয়োজন। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার সেজেছে ভিন্ন সাজে। তালেবান নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ছাড়া কোথাও কাজ করতে পারবে না আফগানিস্তানের নারীরা। সব এনজিওতে নিয়োগ বন্ধের নির্দেশ, না মানলে বাতিল হবে লাইসেন্স। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। গেল একদিনের প্রাণ গেছে আরও 27 ফিলিস্তিনির, আহত অন্তত 149 জন। কামাল আদওয়ান হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অধিকৃত পশ্চিম তীরেও দিনভর অভিযান চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা। দখলদার বাহিনীর বর্বরতায় গাজা উপত্যকা এখন মৃত্যুপুরী। নেই কোনো নিরাপদ ঠাঁই, খাদ্য ও সুপেয় পানি। ইউএনআরডব্লিউএ বলছে গাজায় 96% শিশু ও গর্ভবতী নারী পুষ্টিহীনতায় ভুগছেন। এছাড়া 80% পরিবারের অন্তত একজন শিশু অনাহারে দিন পার করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী নেতানিয়াহু সেনাদের নির্মমতায় একদিনে উপত্যকাটিতে প্রাণ গেছে আরও বেশ কয়েকজন ফিলিস্তিনির, আহত হয়েছেন অনেকে। ইসরায়েলি তাণ্ডবে বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চলের একমাত্র সচল কামাল আদওয়ান হাসপাতাল। এতে ধ্বংস হয়ে গেছে অঞ্চলটির চিকিৎসা ব্যবস্থা। এ বিষয়ে জাতিসংঘ নিন্দা জানিয়ে বলেছে, তেল আবিব বারবার আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে। জ্বালানি, বিদ্যুৎ, পানির অভাবে দুর্বিষহ দিন পার করছেন উপত্যকাটির বাসিন্দারা। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণের আল খাদের শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। দফায় দফায় গোলাবর্ষণে কেঁপে ওঠে অঞ্চলটি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শহরটিতে সাজোয়া যান নিয়ে টহল দিচ্ছে নেতানিয়াহুর সেনারা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সো কিওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। ইয়ন সো কিওলকে অভিযোগের ব্যাখ্যা চেয়ে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা না মানায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতারি পরোয়ানাটি অবৈধ বলে দাবি করেছেন ইউলের আইনজীবী। দেরি করে হলেও আদালতের সিদ্ধান্তে খুশি সিউলের বাসিন্দারা। মঙ্গলবার ইউলের বাসভবনের সামনে সমাবেশ করতে জড়ো হন অনেকে। অভিশংসনের পর থেকে ইয়ন সো কিওলের গ্রেফতারের দাবিতে দক্ষিণ কোরিয়ার রাজপথে অবস্থান নেই হাজার হাজার মানুষ। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিলেও তার বিরুদ্ধে থাকা অভিযোগের ব্যাখ্যা চেয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির আদালত ইয়নকে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাকে গ্রেফতারে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছে। শুধু তাই নয়, তদন্তের জন্য সিউলের ইয়ংসানে ইয়নের বাসভবন তল্লাশি করার নির্দেশ দিয়েছেন আদালত। তবে ইয়ন সো কিওলের আইনজীবী ইয়ন ক্যাপ কিউন দাবি করেছেন, ইয়োলের বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি সম্পূর্ণ অবৈধ। সামরিক আইন জারি করার কারণে কোনো বিশৃঙ্খলাও তৈরি হয়নি বলেও মন্তব্য করেন কিউন। অন্যদিকে আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ইয়ন বিরোধীরা। মঙ্গলবার রাজধানী সিউলে তার বাসভবনের বাইরে জড়ো হয়ে সমাবেশ করেন হাজারো মানুষ। বারবার আদালতের ডাকে সাড়া না দিয়ে তিনি আরো ঘৃণিত কাজ করেছেন। সামরিক আইন জারির কথা বলার পরেই তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। ইউন যে সামরিক আইনের কথা বলছে তা আসলেই অযৌক্তিক। তাই আমি মনে করি তার অভিশংসন হওয়া উচিত অথবা তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। 18, 25 এবং সর্বশেষ 29 ডিসেম্বর ইয়ন সো কিওলকে অভিযোগের ব্যাখ্যা চেয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা না মেনে উপস্থিত না হয় মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
সোমবার তদন্ত দল জানায় যৌথ দলগুলোর সদর দফতর থেকে সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে ইয়ন সক ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। সেখানে ইয়নের বিরুদ্ধে ডিসেম্বরের সামরিক আইন জারির মাস্টার মাইন্ড ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলে ধরা হয়। ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইয়ন, কিন্তু জনগণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালে সামরিক আইন জারি ৬ ঘন্টার মাথায় তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন তিনি। এর জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে তিনি অভিশংসিত হন, তাকে বরখাস্ত করা হয়। তবে সাংবিধানিক আদালত যদি ইয়নের অভিশংসন বহাল রাখেন তাহলেই তাকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করা যাবে। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করার অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। এর মধ্য দিয়ে মন্ত্রণালয়ের কর্মক্ষেত্র এবং গোপন নয় এমন কিছু নথিতে প্রবেশ করতে পেরেছে হ্যাকাররা, এমনটাই জানানো হয়েছে। ডিসেম্বরের শুরুর দিকে ঘটনা ঘটে বলে জানায় মার্কিন অর্থ মন্ত্রণালয়। এই হ্যাকিংয়ের ঘটনায় প্রভাব খতিয়ে দেখতে FBI এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করা হচ্ছে। তবে কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে এবং কত সময় ধরে এই হ্যাকিং হয়েছে তা জানায়নি দফতর। ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র BBC নিউজকে জানান, চীনের সঙ্গে বৈরী সম্পর্কের জেরেই যুক্তরাষ্ট্র কোনো ভিত্তি ছাড়াই এ দাবি করেছে। ফ্রান্স, জার্মানি বা যুক্তরাজ্য নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে ইউরোপকে নেতৃত্ব দেবে পোল্যান্ড। গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, একমাত্র পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্কে যুক্তরাষ্ট্রের জন্য ইউরোপের দূত হিসেবে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন। চীনা গণমাধ্যম মাই নিউজ জানায়, ট্রাম্প ঝড় সামলাতে জাপান ও চীনের মধ্যকার ভূ রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। ডোনাল্ড ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসায় শুধু যুক্তরাষ্ট্রের নয়, বরং বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সম্পর্কেরও পট পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুসম্পর্ক ভাবাচ্ছে ইউক্রেন সহ ইউরোপের বিভিন্ন দেশকে। এর মধ্যে গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বিশ্লেষকরা জানান, ট্রাম্পের ইউরোপ সহযোগী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং হাঙ্গেরিয়ান প্রিমিয়ার ভিক্টর ওরবান। তবে তিনজনের কেউই পলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মতো কার্যকর ভূমিকা রাখতে পারবেন না। ট্রাম্প প্রশাসনের সাবেক এক কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে জানান, একমাত্র টাস্কই পারবেন ইউরোপের প্রতি ট্রাম্পের মনকে নরম করতে। এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প পোল্যান্ড সফর করেছিলেন। মার্কিন ঘেঁষা ডানপন্থী এ পলিশ নেতা বিশ্বাস করেন, মার্কিন স্বার্থের ক্ষতি না করেই ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা ন্যাটোকে শক্তিশালী করতে পারে। গার্ডিয়ানকে বিশ্লেষকরা আরও জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনা করে একমাত্র টাস্কই এ বিশ্বাসের বাস্তবায়ন করতে পারবেন। এদিকে ট্রাম্পের নতুন মেয়াদকাল আরেক ভূ রাজনৈতিক সম্পর্কের সমীকরণ পরিবর্তন করতে পারে। তবে এ পরিবর্তন বিচ্ছেদের নয়, বরং যোগসূত্রের। ট্রাম্প হোয়াইট হাউসে বসলে চীন ও জাপানের ভূ রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানায় চীনা গণমাধ্যম। গণমাধ্যমটিকে বিশ্লেষকরা জানান, ওয়াশিংটনের মিত্রদের দেয়া অনিশ্চিত প্রতিশ্রুতি আর ট্রাম্পের ক্ষমতাকালীন জাপানি স্বার্থে আঘাত আসার সংখ্যায় টোকিওর সঙ্গে বেইজিংয়ের বর্তমান রমরমা সম্পর্কের পেছনের অন্যতম কারণ। গাজায় ইসরায়েলের শেষ কোথায়? কবে থামবে ইসরায়েলি যুদ্ধ? আর কবেই বা মুক্তি পাবে ফিলিস্তিনিবাসী? দর্শক, একের পর এক নিস্তরভাবে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী হিসাবে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। রোববার 30 ডিসেম্বর ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। আর তারই ক্ষেত্রে আবারও ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। উল্লেখযোগ্য, চলমান গাজা যুদ্ধে 45,000-এর বেশি লোক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও 1,08,198 জন আহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে অন্তত 11 জন ফিলিস্তিনি। তবে ইসরায়েলি হামলা কবে কখন থামবে তা এখন পর্যন্ত আন্তর্জাতিক আদালত সহ অন্যান্য সংস্থাগুলো জানে না। তবে কি ফিলিস্তিনি ইসরায়েলের হাত থেকে রক্ষা পাবে না? এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।